রাজধানী এবং আশেপাশের জেলায় আজও গ্যাস সংকট, ভোগান্তিতে পরিবহন, শিল্প এবং আবাসিক গ্রাহকরা। সিএনজি পাম্পে যানবাহনের লম্বা সারি। পুঁজিবাজারে চালু হচ্ছে T+1 পদ্ধতি। শেয়ার কেনার একদিন পরেই বিক্রি করতে পারবেন বিনিয়োগকারীরা। বাজারে প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমার মনে হয় যে মার্কেটে ইট উইল ব্রিং লিকুইডিটি না। সাময়িকভাবে উৎসাহ উদ্দীপনা আসবে, টার্নওভার অনেক বাড়বে, কিন্তু ওটা সাস্টেন করে না। ধান এবং তামাকের পর পাট চাষ করেও হতাশ লালমনিরহাটের কৃষকেরা। আবহাওয়া অনুকূলে না থাকায় অস্বাভাবিক উচ্চতা গাছে ন্যায্য মূল্য পাওয়া নেই সংখ্যা। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাবেয়া স্মৃতি। ঢাকা এবং আশেপাশের জেলায় আজও গ্যাস সংকট, ভোগান্তিতে পরিবহন, শিল্প কারখানা এবং আবাসিক গ্রাহকেরা। সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, ফলে লম্বা হচ্ছে যানবাহনের সারি। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক কারখানার স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। ফলে আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালু হবার আশা করছেন তিনি। এখনো বসে আছি পাম্পে, কি করবো? রাতে 3টা বাজে আসছি, রাত্রে 9টা বাজে আইছি। 9টা বাজে আইছি, রিয়েল ধরছি কন্যা লাশ মাথা। ওইখান থেকে আসতে আসতে 6টা বাজে এই পর্যন্ত আসছি। আমার আগে আর মাত্র 3টা গাড়ি, ওই 3টা গাড়ি দিলে আমি গ্যাস পাইতাম, পাইনি। এরা বলতে আসে না কতক্ষণ দিব, কোন সময় দিব, এটা এরাও করতে পারে না। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি। সেটা হয়তো আংশিকভাবে, এখানে 2টা ছিল, বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। গ্যাস সংকট নিয়ে আরো জানতে আমরা একটু সরাসরি যেতে চাই গাজীপুরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, এই যে গ্যাস সংকটকালীন সময়ে আগামীকাল থেকে তো আসলে কলকারখানা, শিল্প কারখানাগুলোতে পুরোদমে চালু হচ্ছে সেখানকার উৎপাদন, তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা কি নেওয়া হয়েছে? স্মৃতি, ধন্যবাদ আপনাকে। আজকে যদি আপনাকে বলি যে গত 1 সপ্তাহ যাবৎ যে পরিস্থিতি চলতেছিল, সেই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা সিএনজি স্টেশনগুলোতে দেখেছি। এখানে যে সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের একটি সিএনজি স্টেশন। এই স্টেশনে কিন্তু একটি গাড়িও এখন পর্যন্ত নেই। যে গাড়িগুলো আসছে তারা তাদের চাহিদা মতো গ্যাস নিয়ে ফিরে যাচ্ছে। রাস্তাঘাটেও গাড়ি খুব একটা চাপ নেই, কারণ হচ্ছে গাজীপুরের শিল্প কারখানার 20% কারখানা কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে আজকে জুলাই অভ্যুত্থানের সাধারণ ছুটি, সরকারি ছুটি রয়েছে। কালকেও অনেক ফ্যাক্টরি তারা সাধারণ ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্র শনিবারের ছুটি থাকার কারণে অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যার কারণে কিন্তু এখন যেই আমি স্টেশনটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু গাড়ি নেই। তারা বলছেন যে যে গাড়িগুলো আসছে তাদেরকে তারা তাদের চাহিদা মতো গ্যাস দিয়ে দিচ্ছে এবং সেই গাড়িগুলো কিন্তু গ্যাস নিয়ে চলে যাচ্ছে, যার কারণে আমরা গত কয়েকদিনে যে দীর্ঘ লাইন দেখেছি স্টেশনগুলোতে চাপ কমের একটি অভিযোগ শুনেছি। আজকে কিন্তু সেরকমটি নেই। এখন মোটামুটি বলা চলে যে আজকে যে অবস্থা তাতে করে গ্যাসের যে সংকট সেটি গাজীপুরে বলা যাবে না। অনেক কারখানা বন্ধ থাকার কারণে বাসাবাড়িতেও গ্যাসের যথেষ্ট চাপ রয়েছে। চাপ অনুযায়ী তারা রান্নাবান্না করতে পারছে। তাছাড়া যে সমস্ত ফ্যাক্টরি খোলা রয়েছে তারাও বলছেন যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্যাসের চাহিদা কমে যাওয়ার কারণে তারাও চাপ পাচ্ছেন। সেই অনুযায়ী তারা তাদের যেই কলকারখানার উৎপাদন সেটি স্বাভাবিক রাখতে পেরেছেন। তো আগামীকালও অনেক ফ্যাক্টরি বন্ধ থাকবে এবং সেই কারণে বলা যায় যে আগামী আরও 2-3 দিন সেই গ্যাসের চাপ স্বাভাবিক থাকবে এবং স্টেশনগুলোতে যে গাড়ির যে চাহিদা সেই অনুযায়ী তারা গ্যাস নিতে পারবেন। যারা চালক রয়েছেন 2-1 জন আসছেন এবং সাথে সাথে গ্যাস নিয়ে চলে যাচ্ছেন, তারাও বলছেন যে চাপ বেশি থাকার কারণে তারা গ্যাস
চাহিদা অনুযায়ী পাচ্ছেন এবং অল্প সময়ে সেই তারা রিফিল করে তারা আবার চলে যাচ্ছেন। তো গাজীপুর থেকে যেই শিল্প কারখানার বন্ধের কারণে রাস্তাঘাটেও গাড়ি অনেকটা কম, এবং সিএনজি স্টেশনে যেটি বলছিলাম যে গাড়ির চাপ কম, গাড়ির চাপ বলতে গাড়ি নেই বললেই চলে, যেগুলো আসছে বিচ্ছিন্নভাবে একটি দুটো করে, তারা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস নিয়ে কিন্তু ফিরে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ অবস্থা। স্মৃতি। আলামিন, তাহলে বলা যাচ্ছে যে গাজীপুরে আসলে এখানকার গ্যাস সংকট অনেকটাই কেটে গেছে এবং সরবরাহ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ইতিমধ্যে। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। বিদ্যুৎ বিভ্রাটে টালমাটাল খাদ্যপণ্যের উৎপাদন, বিশেষ করে চাল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত। হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। কর্মকর্তারা বলছেন যে জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়াতে দিনে রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উত্তরের বিদ্যুৎ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন, সেখানে ছবি তুলেছেন সাব্বির হোসেন। কারেন্টের ঘাটতি থাকার কারণে উৎপাদন তখন জায়গায় 4 টন উৎপাদন করতে পারতাম চাল, এখন সেখানে 2 টন উৎপাদন হচ্ছে চাল। এখন এই যে মাঝখানে 2 টনের ঘাটতি, এই 2 টনের ঘাটতিটা আমরা মেকআপ কীভাবে করতে পারবো? বিদ্যুতের সেবা নিয়ে বিস্তর অভিযোগ ভোক্তার। ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির কলকারখানা। উত্তরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চালকলগুলোই। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিলের চাকা। ঘন্টার পর ঘন্টা এভাবে অলস পড়ে থাকছে রাইস মিলের যন্ত্র দানবগুলো। ধান সেদ্ধ, শুকানো ও ছাঁটাই করতে পারছেন না মিলাররা। এরই মধ্যে নওগাঁর চালকলগুলোতে মোট উৎপাদনের 30 থেকে 35% ঘাটতি দেখা দিয়েছে। পণ্যের যোগান কমায় টান পড়েছে বাজারে। সারাদিনে 2-1 বার আসে হয়তো আধা ঘন্টা 15-20 মিনিট থাকিচ্ছে, চলে যাচ্ছে, থাকিচ্ছে না কারেন্ট। 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 5 ঘন্টা থাকিচ্ছে। পরিবার আছে, আমাকে খাটার উপরে পরিবার চলে, কারেন্ট না থাকলে তো আমাদেরকে ব্যবসা বাণিজ্য সব কিছু লাগাতে উঠে গেছে। অটো রাইস মিল যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ চলবে, না থাকলে মনে সব বন্ধ থাকবে। বিদ্যুতের অভাবে পচে নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু। ক্ষতিতে চাষি ও ব্যবসায়ীরা। বিশেষ করে আগামী মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। বস্তা নষ্ট হয়েছে, আলু পছন্দ হচ্ছে, এতে কৃষকের নষ্ট, আমরা ভোগান্তি। আলু গরম ধরছে, গরম ধরে পচে যাচ্ছে, বলে আবার পচা আলু বের করবার লাগে, ব্যাপারীরা আসে গন্ডগোল লাগছে। মাসে যে বিলটা আসছে তা তিনি হাঁপাহাপি বেশি হয়ে যাচ্ছে, কারেন্টও কম, বিলও বেশি। তথ্য বলছে রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ সব মিলিয়ে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে 2500 থেকে 3000 মেগাওয়াট। এর প্রায় 70% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। কর্মকর্তারা বলছেন চাহিদার বিপরীতে গ্রিড থেকে পাচ্ছেন মাত্র 60 থেকে 65%। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। প্রোডাকশন বাড়লেই আমাদের মানে লোড শেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দেশের সিংহভাগ চালকল ও হিমাগার উত্তরাঞ্চলে, তাই খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে জেলাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমাতে চায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সেই লক্ষ্যেই চালু হবে T+1 এই পদ্ধতি। তখন শেয়ার কেনার একদিন পরেই বিক্রি করতে পারবেন বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা বলছেন যে এই নিয়মটি চালু হলে লেনদেনের পরিমাণ আরও বাড়বে। তবে আগামীতে স্ক্রিপ্ট নেটিং বা দিনে কিনে দিনে বিক্রির সুযোগ দিলে বাজার ক্ষতিগ্রস্ত হবে। সংকট কাটিয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রায় 2 মাস ধরে দৈনিক গড়ে লেনদেন হচ্ছে 1000 কোটি টাকার উপরে। বেড়েছে সূচক এবং বাজার মূলধনের পরিমাণও। আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যেও। লেনদেনের পরিমাণ বাড়াতে আরও কিছু উদ্যোগ নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। লেনদেন নিষ্পত্তির সময় 2 দিন থেকে 1 দিনে নামিয়ে আনতে চাই সংস্থাটি। বর্তমান ব্যবস্থায় শেয়ার কিনে বিক্রির জন্য 2 দিন অপেক্ষা করতে হয়, কিন্তু নতুন পদ্ধতি কার্যকর হলে কেনার পর দিনই বিক্রি করা যাবে। পরিকল্পনায় আছে স্ক্রিপ্ট নেটিং তথা দিনে দিনেই লেনদেন নিষ্পত্তির। T+2 থেকে T+1 নেমে আসা, এটা ট্রেডের ক্ষেত্রে ভালো, এটা মোটামুটি একটা পয়েন্ট আছে। কিন্তু স্কিপ ট্রেড বা ডে ট্রেডিং, দিনে কিনে দিনে বিক্রি করা,
মানে জটিল হতে পারে। T+1 আসে হয়তো মার্কেটে আরেকটু বেশি ভোলাটাইল হবে, সেটা ঠিক আছে, কিন্তু ডে ট্রেডিংটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। আমি মনে করি যে এটা যারাই পার্টিসিপেট করবে হয়তো এক সপ্তাহ পরে সবার স্বাদ মিটে যাবে এটা করা। খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যু এট এ টাইম আলোচনা হইতেছে, তো এগুলো আমার মনে হয় একটু সময় নিয়ে ধীরে সুস্থে আগানো ভালো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিষ্পত্তির সময় কমলে লেনদেনের পরিমাণ বাড়বে, যা বাজারের জন্য ইতিবাচক। এতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে বলেও মনে করেন তারা। তবে স্ক্রিপ্ট নেটিং নিয়ে ভিন্ন মত আছে। বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার পরামর্শ সংশ্লিষ্টদের। একটা সেটেলমেন্ট সাইকেলের মধ্যে অনেক সময় একটা গেম হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু হবে না। হ্যাঁ, বিকজ ও তো 2 দিন সময় পায়, 2 দিন পর্যন্ত তাকে ধরে রাখতে হবে। এই জিনিসগুলো অনেকটা কন্ট্রোলড হবে। সো আমার কাছে মনে হয় যে T1টাও যৌক্তিক। ইন্ট্রাডে ট্রেডটা যেহেতু DSE 30-র মধ্যে থাকবে, 30টা কোম্পানি শুধু হবে ইন্ট্রাডে ট্রেড, সেখানেও তেমন সমস্যা আমি দেখি না। T+1 হলে কি বাজারে ফ্লেক্সিবিলিটি বাড়ে, মোবিলিটি বাড়ে বা ভ্যালোসিটি বাড়ে। So which is good for everyone, but T+1 এ মুভ করা মানেই যে ইউ আর নট বিং ফোর্সড যে আপনি আজকে কিনে কালকে বিক্রি করবেন, ইটস অ্যান অপশন। তো এটা আমার মনে হয় যে মার্কেটে ইট উইল মানে ব্রিং লিকুইডিটি ইন দ্য মার্কেট, যেটা আমাদের এখানে মার্কেট খুবই লিকুইড। T+1 এর সাকসেসফুল রান করার পর আফটার 1 or 2 ইয়ার্স হয়তো এটা নিয়ে ডিসকাশন শুরু হবে, বাট ইন দ্য ভেরি লং রান হয়তো T+0-তে যাবে। বাট আমাদেরকে দেখতে হবে আমাদের নেইবারিং কান্ট্রিগুলি কী করছে। বিশ্লেষকরা বলছেন, লেনদেন নিষ্পত্তির সময় কমলে ব্যবসায়ীরা উৎসাহিত হবে, লাভবান হবে ব্রোকারেজ হাউস, মার্জিন ঋণের ব্যবহারও বাড়বে। তবে এ পদ্ধতিতে পুঁজিবাজার খুব একটা লাভবান হবে না। ব্যবসা বাড়লেও প্রকৃত বিনিয়োগকারী বাড়বে না বলেও আশঙ্কা তাদের। একজন বিনিয়োগকারী সে ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 2 মাস 6 মাস রাখবে না, এই ফিলোসফিতে তো আমি বিশ্বাস করি না। আমি সকালে কিনলাম বিকেলে বিক্রি করে ফেললাম, এটা তো হচ্ছে শেয়ার ব্যবসা, ব্যবসাকে উৎসাহিত করা। শেয়ার বাজারে যেটা উৎসাহিত হওয়া উচিত, ইনসেন্টিভ যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য থাকা উচিত। সাময়িকভাবে উৎসাহ উদ্দীপনা আসবে, টার্নওভার অনেক বাড়বে, কিন্তু ওটা সাস্টেন করে না। কিন্তু বিনিয়োগকারীদের কতটুকু সুবিধা আমার তো মনে হয় না, প্রকৃত বিনিয়োগকারীদের। লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ কার্যকরের আগে প্রতিবেশী দেশগুলোতে কিভাবে লেনদেন হয় তা পর্যালোচনার পরামর্শ দেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাগর দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রলিং বোট এবং ট্রলিং জাল। নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না চট্টগ্রাম এবং কক্সবাজারের একাধিক চক্র। তাদের অবাধে মাছ ধরায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জেলেরা। কোস্টগার্ড সক্রিয় থাকলেও অনেকটা নির্বিকার সামুদ্রিক মৎস্য দপ্তর। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, ক্যামেরায় ছিলেন সেখানে সাইদুর রশিদ ভান। প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের কাঠের বোটের পেছনে সংযুক্ত লোহার যন্ত্রাংশ, যাতে লাগানো হয় ট্রলিং জাল। এভাবেই তৈরি হয় নিষিদ্ধ ট্রলিং বোট। সমুদ্রে ৪০ মিটার বা তার বেশি গভীরতায় মাছ ধরার অনুমতি থাকলেও মাত্র ৫ থেকে ১০ মিটার গভীরতার সমুদ্রেও অবৈধভাবে ট্রলিং জাল ব্যবহার করছে কিছু জেলে। ধ্বংস হচ্ছে মাছসহ সামুদ্রিক জীববৈচিত্র্য। ক্ষতির সম্মুখীন হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ মানুষ। ট্রলিং সাগরে যদি আরো 2-3 বছর থাকে, আমাদের আর সাগরে যেতে হবে না। আমরা এখন অনেক ঋণগ্রস্ত, আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্ট আছি। এরা মাছ ধরে নিয়ে যায় এবং 1 ভাগ মাছ এরা প্রায় 3 ভাগ মাছ নষ্ট করে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, শাহপুরের দ্বীপ ও আশপাশের উপকূল জুড়ে নিষিদ্ধ ট্রলিং বোট ও জালের ছড়াছড়ি। অবৈধ কার্যক্রমে সক্রিয় একাধিক চক্র। কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে অনেকে। উপকূল ও সাগরে থাকে নজরদারিও। তারপরও কিভাবে চক্রটি এত বেপরোয়া? বিভিন্ন স্থানে গোপনে কারেন্ট জাল উৎপাদন, তারপর ইলিগাল ফ্যাক্টরিজ স্থাপন এবং যে সাপ্লাই চেইনের তৎপরতাও এই ধরনের অপরাধ প্রতিরোধে একটি বড় চ্যালেঞ্জ। অভিযুক্তদের সহজে জামিন লাভের সুযোগ সৃষ্টি হওয়াও এ ধরনের অবৈধ কার্যক্রম অব্যাহত থাকার অন্যতম কারণ। সামগ্রিকভাবে ট্রলিং সিন্ডিকেটের বিরুদ্ধে ইফেক্টিভ অ্যাকশন গ্রহণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব অবৈধ কার্যক্রম বন্ধের দায়িত্বে থাকা সামুদ্রিক মৎস্য দপ্তরই বা নির্বিকার কেন? এজন্য জনবল ও আর্থিক সংকটকে দুষছে সংস্থাটি। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 1.5 বছরে মাত্র 6টি অভিযান চালিয়েছে তারা। তাতেই মাছ ও সরঞ্জাম নিলাম এবং জরিমানা বাবদ আয় হয়েছে 34,50,000 টাকা। আমাদের লজিস্টিক সাপোর্ট, আর্থিক সক্ষমতা, আমাদের জনবলের স্বল্পতা
এই কারণে আমরা আসলে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ধান এবং তামাকের পর পাট চাষ করেও হতাশ লালমনিরহাটের কৃষকেরা। আবহাওয়া অনুকূলে না থাকায় গাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট ছোট হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। তারা বলছেন যে অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখলেও এবারের সোনালী আঁশ লোকসানে ফেলতে পারে তাদের। টাসা যদি দাম না থাকে তাহলে কৃষি ঘর বাঁচবে কেমনে? কামলা কৃষক মানে গরিব মানুষ যারা আছে তারা তো গৃহস্থ কাম কাজ করে, এরাও যদি না পায়, গৃহস্থও যদি না বাঁচে তাহলে কেমনে কি হইবে? এভাবেই নিজের মনের হতাশা প্রকাশ করছিলেন তিস্তাপাড়ের কৃষক আমিনুর ইসলাম। ধান ও তামাকের লোকসানের ধাক্কা সামলে ওঠার আগেই পাটের এমন ফলনে দিশেহারা সুশীল চন্দ্র। শুধু আমিনুর কিংবা সুশীল চন্দ্র নন, লালমনিরহাটের অধিকাংশ পাট চাষির কণ্ঠে এখন একই হতাশার সুর। যেরকম ধানত খাসি মায়ের তামাকত খেলে যদি পাটে বাজ যায় তাহলে তো আদুরি কোনো ধ্বংস হয়ে যাইবি। সারের দাম তো মানে 7 বাজে আমার পরিস্থিতি দাঁড়াইছে, 7 তো পাওয়া যাবার লাগছে না। চলতি মরশুমের শুরু থেকেই ঘন ঘন বৃষ্টির কারণে পাটের ফলন ব্যাহত হয়েছে। খেতেই অনেকের পাট নষ্ট হয়ে গেছে। বীজ ও সারের চড়া মূল্যের পাশাপাশি ক্ষেত মজুরের বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় ন্যায্য দাম না পেলে চরম আর্থিক লোকসানের মুখে পড়বেন তারা। কৃষকদের অভিযোগ, এই সংকটকালে কৃষি বিভাগের পক্ষ থেকেও তারা পাননি প্রয়োজনীয় পরামর্শ। বেশি ফলন তো হয় নাই, পাট সামান্য খাটো খাটো হয়েছে। মাথার ব্রেন দিয়ে যেটুক করার দরকার, শ্বাস সোয়াদ দিয়ে যেটুক আবাদ করার দরকার ওইটুক করছি। তারপর পাট এবার সুবিধে হয়নি, বেশি ঢাঙ্গা হয় নাই, লম্বা হয় নাই, মোটা হয় নাই। দেখুন কত চিকন চিকন পাট, এগুলো পাটে কৃষকরা কখনো ইনভেস্টই তুলতে পারবো না, যেটা আমরা ইনভেস্ট করছি। আর যেটা পাট হয়েছে যাদের যে পরিশ্রম করলাম সেই পরিশ্রমের পয়সা উঠবেন। পাট সারের দাম চিকন, পাট তো চিকন এখন তো চলে না বাজারে বর্তমানে। আবহাওয়া প্রতিকূল থাকার কথা স্বীকার করলেও কৃষি বিভাগ বলছে সব এলাকার ক্ষেতের চিত্র এক নয়। কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাবেন বলেও আশা করছেন কর্মকর্তারা। কৃষি বিভাগে বিভিন্ন ধরনের যে প্রণোদনা আসে, যে চলতি মৌসুমে প্রণোদনা আমার মৌসুমে গিয়েছে, হয়তো তারা ইতিমধ্যে বেশ কিছুজন প্রণোদনাও পেয়েছে, কিংবা সামনের মৌসুমে তারা যদি যোগাযোগ করে তাহলে আমরা প্রণোদনার আওতাভুক্ত করি, কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেজন্য চেষ্টা করব। আর আমরা উচ্চ ফলনশীল জাত এবং সঠিক সময়ে বপন, সঠিক সময়ে রোপণ, এই সকল বিষয়গুলোই পরামর্শ দিয়ে থাকি। চলতি বছর জেলায় 4045 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের চাষাবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন ভ্যাট কমিশনারেট গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বাড়ানো এবং করদাতাদের সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক এই পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নাম্বার BIN নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে। এক্ষেত্রে BIN নাম্বারের শেষ 4টি সংখ্যা পরিবর্তিত হলেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। আগামী 30 নভেম্বরের পর পুরনো BIN কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর অর্থাৎ 1 ডিসেম্বর থেকে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট কাস্টমসের সব কার্যক্রম শুধু নতুন BIN ব্যবহার করেই সম্পাদন করতে হবে। এনবিআর বলছে যে পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর এবং আধুনিক করার উদ্দেশ্যে প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মার্কিন অবরোধের জেরে হরমুজে চলাচলকারী অন্তত 45টি বাণিজ্যিক জাহাজকে জোরপূর্বক পথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। পথ পরিবর্তনের পাশাপাশি 2টি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী, তল্লাশি চালিয়েছে আরও 2টিতে। এদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা তথ্যানুযায়ী কোনো রকম বাধা ছাড়াই পাকিস্তানের পতাকাবাহী 2টি ট্যাঙ্কার লোহিত সাগর এবং বাব আল মান্দেব অতিক্রম করেছে। সৌদি বিরুদ্ধে হুতিদের অবরোধ সত্ত্বেও এই দেশটির রপ্তানিকৃত জ্বালানি পরিবহন করেছিল ট্যাঙ্কার 2টি। সৌদির ইয়ানবু বন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় তেল বোঝাই জাহাজ 2টি। গেল 1 মাসে হরমুজ প্রণালী দিয়ে 3 কোটি ব্যারেলের বেশি জ্বালানি সরবরাহ করেছে ইরাক।
যা যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিমাণের 29%। আগে প্রতি মাসে গড়ে 10,50,00,000 ব্যারেল তেল রফতানি করত বাগদাদ, যার বেশিরভাগই যেত বসরার নিকটবর্তী টার্মিনালগুলো থেকে। হরমুজ ছাড়াই ইরাক তুরস্ক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়েছে আরও 70 লাখ ব্যারেল তেল রফতানি। এছাড়া সিরিয়ার সাথে কিরকুক বানিয়াস পাইপলাইনের নির্মাণের পরিকল্পনাও পর্যালোচনা করছে ইরাক। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।